ছয় দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রওনা হবেন আজ রোববার। রংপুর, সিলেট ও চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার 21 জুন ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। লক্ষ্মীপুরে মাদক বিরোধী অবস্থানে বিএনপি নেতা রেজাউল করিম লিটন নিয়েছেন একাধিক উদ্যোগ। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর, কম খরচে দুবাই ভ্রমণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। দুবাই থেকে বেনজিরকে ফেরানোর আশা স্বরাষ্ট্রমন্ত্রীর, পাঠানো হয়েছে সব কাগজপত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 6 দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান 21 থেকে 26 জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। তিনি আজ রোববার 21 জুন কুয়ালালামপুরে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর 22 জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। শনিবার 20 জুন প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র সচিব বলেন, সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রনাথের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আগামী 21 এবং 22 জুন মালয়েশিয়া এবং পরবর্তী 23 থেকে 26 জুন চীন সফর করবেন। মালয়েশিয়া সফরকালে আগামী 22 জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের পারস্পরিক সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হবে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের মতো বিষয় হবে। তিনি বলেন, মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। প্রধানমন্ত্রীর সফরকালে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রসঙ্গে আসাদ আলম সিয়াম বলেন, এই সফরের সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। এছাড়া বাণিজ্যিক আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় ছাড়াও আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল আলোচনায় রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে রংপুর, সিলেট ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। রোববার 21 জুন ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গতকাল রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। লক্ষ্মীপুর পৌর এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন রেজাউল করিম লিটন। তিনি বলেছেন, মাদক বন্ধ করতে আমার মেয়র হওয়া লাগবে না, আমি লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি হিসেবেই যথেষ্ট। শনিবার লক্ষ্মীপুর পৌর এলাকায় আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রেজাউল করিম লিটন বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে এবং তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত লক্ষ্মীপুর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, মাদক বিরোধী এই অবস্থান লক্ষ্মীপুরে সামাজিক সচেতনতা তৈরিতে নতুন মাত্রা যোগ করবে।
করছি। আমি লক্ষ্য সাথে বিপি ছিলাম, আপনারা খবর নিয়ে চাইছেন এই বিপি টাকা মানুষ অর্জন করে আপনার দুর্নীতি করে। আমি খবর নেন যে বিপি টাকা অবস্থা কে বলতে পারবে না কোনো অনলাইন দুর্নীতি করছি না। আপনার পরে আশেপাশে সবাই জিজ্ঞেস করিয়েন। আমি এই নভেম্বর ওয়ার্ডে আমার জন্ম হলেও আমি 8 নম্বর ওয়ার্ডে বেশি বেশি সময় কাটাইছি, কারণ আমার রাজনীতি এখানে ছিল। ঠিক আছে ভাই, আপনারা আমাকে চিনেন জানেন। ইনশাল্লাহ আমি বিগত এই 40 বছর রাজনীতিতে যদি আমি কোনো রাজনীতির কারণে কেউ বলতে পারে আমি কোনো অন্য কিছু জুলুম করছি, সেই মুহূর্তে আমি রাজনীতি ছেড়ে দেবো ইনশাল্লাহ। জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের জন্য আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। তার মতে এই বিপ্লব কোনো দল বা পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবে। শনিবার 20 জুন বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য তিনি তরুণ সমাজকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং তাদের ভুল সংশোধনের আহ্বান জানান। তিনি আরো বলেন, জনরায়কে সম্মান করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সংসদে গিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ভোট প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং জনগণের রায় কেড়ে নেওয়া হয়েছে। সমাবেশে তিনি বলেন, জনগণের আন্দোলন থামানো যাবে না এবং অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত সংগ্রাম চলবে। তিনি সীমান্ত পরিস্থিতি, রাজনৈতিক চাপ এবং বিভিন্ন ইস্যুতে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা ও পর্যটন খাতে নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠেছে দুবাই ভ্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও পর্যটন প্রতিষ্ঠানের বিশেষ অফার, ছাড় এবং প্যাকেজ সুবিধার কারণে এখন তুলনামূলক কম খরচে বিলাসবহুলভাবে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। তবে ভ্রমণ পরিকল্পনার আগে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, যে কোনো অফার বা প্যাকেজ বুকিংয়ের আগে সেগুলো ভালোভাবে যাচাই করা, কী কী সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে তা নিশ্চিত হওয়া এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা ও টিকিট প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। পর্যটন সংশ্লিষ্টদের মতে, নতুন এই সুবিধাগুলো মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য দুবাইকে ভ্রমণ পিপাসুদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে এবং আন্তর্জাতিক পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে দ্রুতই দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাবেক এই আইজিপির বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শনিবার 20 জুন দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এ সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধীদের নির্মূল করা সহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে, এখানকার অপরাধীদের নির্মূল করা হবে। তিনি বলেন, আগের যে কোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক গতিতে কাজ করছে, সেটি এরই মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করেছেন যে তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। পরে আওয়ামী লীগ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না, একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী 23 জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।